যারা বলছেন কালার, তারা একদম কারেক্ট। আপনারা নিজেদের জন্য একটা হাততালি দেবেন, আপনাদের এটা মনে আছে যখন, খুব সুন্দর। কালার অ্যাট্রিবিউট, সরি কালার প্রপার্টি, মাই ব্যাড, কালার প্রপার্টি ইউজ করি, অর্থাৎ এই যে স্টাইলের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যে লেখাটা আমরা লিখবো, যেটাকে আমরা হাবিজাবি বলছিলাম আগের দিন, সেটাকে বলা হয় একটা প্রপার্টি। সিএসএস এর একটা প্রপার্টি হলো যেটা আমরা দিয়ে সিএসএস ইউজ করি। যেমন কালার দিয়ে আমরা টেক্সটের কালার চেঞ্জ করছি, ওই যে কালার আপনারা লিখলেন, কালারটাকে বলে হচ্ছে একটা প্রপার্টি। মানে একটা ট্যাগের প্রপার্টি হিসেবে আমরা একটা সিএসএস দিতে পারি। সেটা আমাদের ওই ট্যাগের যে কন্টেন্ট থাকবে, এখানে কন্টেন্ট হলো এই যে হাই গুড ইভিনিং, এই লেখাটার কিছু একটা চেঞ্জেস সে করবে। তো এরকম অনেক ধরনের প্রপার্টি হয়, সেটা কিন্তু আমরা আজকে দেখবো কত ধরনের প্রপার্টি আমরা ইউজ করে একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে পারি। অনেক রকমের প্রপার্টি দেখাবো, চিন্তা নেই। তো এই যে স্টাইলের ভেতর ডাবল কোটেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এর ভেতর গিয়ে আপনারা লিখুন COLOR কালার। কালার লিখলে দেখবেন এখানে একটা সাজেশন ভিজুয়াল স্টুডিও কোড দেবে, যেটা শুধুমাত্র কালার লেখা আছে। আপনি এটা একবার ক্লিক করতে পারেন, ক্লিক করলে দেখবেন এটাকে ভিজুয়াল স্টুডিও কোড একটা প্রপার্টিতে চেঞ্জ করে দিয়েছে। কালার প্রপার্টির পুরোটা লেখার জন্য আমাদের ইউজ করতে হবে কালার, তারপর একটা বলতে পারেন যেটাকে বলে হচ্ছে কোলন, তারপর একটা ফাঁকা স্থান যেখানে আমরা কালারের ভ্যালু দেব, আর একটা সেমিকোলন। এটা কিন্তু মাস্ট, এটা লেখা কিন্তু মাস্ট। এটা আমরা প্র্যাকটিস করব, বারবার বারবার ইউজ করব। কেমন, আবার করি। লিখবো কালার, COLOR কালার, বানানটা দেখবেন COLOR কালার। লেখার পর এখানে কালার যেটা আসবে সেটা একবার ক্লিক করতে পারেন, অথবা এন্টারও প্রেস করতে পারেন, সেটাও চলবে। কালার লেখার পর এখানে আপনাদের পছন্দসই যে কোনো একটা কালার আপনারা চুজ করতে পারেন। আমি ধরুন এখানে ব্লু কালার চুজ করি আজকে। ব্লু লিখলাম, দেখুন ভিজুয়াল স্টুডিও কোড এটা আমাকে একটা ব্লু কালারের একটা বক্স দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা একটা প্রিভিউ। এটাকে বলা হয় একটা প্রিভিউ, অর্থাৎ কোন কালারটা অ্যাপ্লাই করেছি সেই কালারটার আসল কালারটা কেমন সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় একটা প্রিভিউ। এটা আসলো। এবার যদি আমি এটাকে সেভ করি, কোডটা আমার সেভ নেই, দেখুন এটাকে সেভ করব, আমার টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে ইনলাইন সিএসএস। গতকালকের ক্লাসে একটা জিনিস আমি বলেছিলাম, ইনলাইন কথাটার অর্থ কি। এই যে ইনলাইন, ইনলাইন কথাটার অর্থ কি এখানে একবার ভালো করে দেখবেন। যে সিএসএসটাকে আমরা এক লাইনে লিখলাম, এখানে যে সিএসএসটাকে আমরা এইভাবে এক লাইনে লিখছি, সেটাকেই আমরা বলবো ইনলাইন সিএসএস। যেহেতু এটা এক লাইনে লেখা হচ্ছে, সেই কারণেই ইনলাইন, সেই কারণেই এটা হচ্ছে ইনলাইন। এখানে জাস্ট স্টাইল অ্যাট্রিবিউটটা মনে রাখবেন, যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা ইনলাইন সিএসএস ইউজ করি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইনলাইন সিএসএস আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি, মানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ব্যবহার করি। হলো ইনলাইন সিএসএস। এখানে গিয়ে আপনারা আরো অনেক প্রপার্টি দেখতে পারবেন। আজকে যেগুলো শিখবেন সেগুলোকে আপনারা ট্রাই করবেন, যে ইনলাইনে হচ্ছে কিনা, ইন্টারনালে হচ্ছে কিনা, এক্সটার্নালে হচ্ছে কিনা। সবকটা প্রপার্টি দেখাবো, সবকটা প্রপার্টিতে আপনাদের দেখবেন প্রত্যেকটাতেই কাজ করবে। তিন রকমের মানে তিন রকমের যেভাবে ব্যবহার করব, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তিন রকম ভাবেই আমরা প্রত্যেকটা প্রপার্টি দেখতে পারবো কাজ করে। ওকে, এটা গেল ইনলাইন সিএসএস। এবার ইন্টারনাল, নেক্সট স্লাইডে যাই। দেখুন এখানে ইনলাইন সিএসএস এর একটা উদাহরণ দেওয়া আছে। সেম জিনিস এটা আমি লিখেছি, H1 ট্যাগের একটা স্টাইল অ্যাট্রিবিউট আমি ব্যবহার করেছি, তারপর কালার বলে একটা প্রপার্টি নিয়েছি, আর তার ভ্যালু, এই যে রেড ব্লু গ্রিন, এটাকে বলা হয় একটা ভ্যালু। তো কালার প্রপার্টি, তার ভ্যালু রেড, তাহলে আমার এই কালারটা কি হয়ে যাবে, লাল কালারের হয়ে যাবে, অর্থাৎ যে কন্টেন্ট আমরা দেখছি সেটা লাল কালারের হয়ে যাবে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট আসছে ইন্টারনাল সিএসএস। মানে কি ইন্টারনাল? ইন্টারনাল কথাটার অর্থ সবাই একবার নিজের মনে মনে ভাবুন, ইন্টারনাল কথাটার অর্থ কি। ইন্টারনাল কথাটার অর্থ হলো ভেতরে। আবার বলি, ইনলাইন মানে হচ্ছে যেটা এক লাইনে, আর ইন্টারনাল কথাটির অর্থ হলো ভেতরে। মানে এখানে ভেতরে বলতে কার ভেতরে কথা বলা হয়েছে, ভালো করে দেখুন এখানে কি লেখা। যে সিএসএস আমরা HTML ফাইলের ভেতরে স্টাইল ট্যাগ দিয়ে ব্যবহার করি, তাহলে যারা খাতা পেন নিয়ে বসে আছেন, লিখুন ইন্টারনাল সিএসএস, এই লেখাটা লিখবেন ইন্টারনাল সিএসএস, একটা অ্যারো দেবেন, দিয়ে লিখবেন স্টাইল ট্যাগ। ইনলাইনে কি লিখেছিলেন, ইনলাইন অ্যারো দিয়ে স্টাইল অ্যাট্রিবিউট অথবা অ্যাট্রিবিউট। ইন্টারনালের ক্ষেত্রে লিখবেন ইন্টারনাল সিএসএস, একটা অ্যারো দেবেন, দিয়ে লিখবেন স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগ কিভাবে ইউজ করা হয়,
ট্যাগ যেহেতু আমাদের সেটাকে এইচটিএমএল এর ভেতরে ইউজ করতে হবে, নো ব্রেনার জিনিস, এটা আমরা সবাই জানি। আমরা স্টাইল ট্যাগটা সবসময় এই হেড ট্যাগের মধ্যে লিখবো। বডির মধ্যে কি থাকবে? বডির মধ্যে অ্যাকচুয়াল কন্টেন্ট থাকবে। যারা ইন্টারনাল সিএসএস ইউজ করতে চান তাদেরও এই স্টাইল ট্যাগটা কিন্তু এই হেডের মধ্যে রাখতে হবে। এটাকে আপনারা বাইরে রাখলেও সেটাও কাজ করবে, বাট হেডের মধ্যে রাখার কারণ জাস্ট একটা সেপারেশন ক্রিয়েট করা, যে বডিতে কন্টেন্ট থাকবে, হেডের মধ্যে এরকম স্টাইল, জাভাস্ক্রিপ্ট, এই জিনিসগুলো আমরা ওখানে রাখতে পারি। তো টাইটেলের পরে একটা স্পেস দেবেন, সরি একবার এন্টার প্রেস করবেন, একটা নিউ লাইন ক্রিয়েট হয়ে যাবে। এখানে গিয়ে একটা স্টাইল ট্যাগ নিয়ে নেবেন, মানে লিখবো স্টাইল, অর্থাৎ স্টাইল লিখে এন্টার প্রেস করবো, হেডের মধ্যে দেখবেন একটা স্টাইল ট্যাগ চলে আসবে, যে জিনিসটা কিন্তু এখানে মেনশন করা আছে, স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগটার মধ্যে গিয়ে সেম প্রপার্টি আপনারা লিখুন যেটা আপনারা ইনলাইনে লিখেছিলেন। কেমন? এখানে গিয়ে আমাদের নতুন একটা জিনিস ইউজ করতে হবে, কি? একটা সিলেক্টার। সিলেক্টার কথাটার অর্থ আমি পরে বোঝাবো, কারণ সেটা একটা ইম্পর্টেন্ট টপিক। সিলেক্টার কথাটার অর্থ যদি আপনারা এখনই ভাবেন, যে জিনিসটা ইউজ করে আমরা কোনো কিছু সিলেক্ট করি। সিলেক্টারের ছোট্ট করে মানে হলো যে জিনিসটা ব্যবহার করে আমরা কোনো কিছু সিলেক্ট করি, অর্থাৎ বেছে নিই। এখানে আমি কোন ট্যাগটা বেছে নিতে চাই? H1 ট্যাগ। তো আমি স্টাইলের মধ্যে কি একটা সিলেক্টার ইউজ করব। সিলেক্টার কথার অর্থ হলো আমি H1 ট্যাগটাকে ডাক দিচ্ছি, যে H1 ট্যাগ এদিকে আয়। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সিলেক্টারের একটা ফরম্যাট হয় অথবা সিনট্যাক্স হয়। ফরম্যাট বলবো কারণ কোডের ভেতর কিছু কিছু এরকম রুলস থাকে, আমি বলেছিলাম। সেই রুলস গুলো আমাদের ফলো করে আমাদের কিন্তু কাজ করতে হয়। রুলস গুলো কি? সেই রুলস এর মধ্যে একটা রুল হলো আমাদের সিলেক্টার লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। কেমন করে? স্টাইল ট্যাগের ভেতরে আপনারা একটা এরকম নিউ লাইন ক্রিয়েট করবেন, এটা স্টাইলের মধ্যে থাকে যেন, ম্যান্ডেটারি। নিউ লাইনের ভেতরে এখানে কি লিখবেন? H1, কারণ আমরা H1 ট্যাগটাকে টার্গেট করছি অথবা সিলেক্ট করছি। H1 লেখার পর একটা দেবেন এরকম করে একটা সেকেন্ড ব্র্যাকেট, ওপেন আর ক্লোজ। কি লিখলাম? H1 লেখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট, ওপেন ক্লোজ। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখবেন কার্সারটা অটোমেটিক্যালি থাকবে আপনার। এটা ভিজুয়াল স্টুডিও কোড নিজের থেকে দিয়ে দেয়। কারণ কি বলে সে? কারণ ও জানে যে আপনি একটা এন্টার দেবেন এখন। তো এই যে কার্সারটা ভেতরে আছে, থাকতে দিন, দিয়ে একটা এন্টার প্রেস করুন। তাহলে এই কার্সারটা মানে এই ব্র্যাকেটটা দেখবেন ওপেন হয়ে যাবে, মানে একটুখানি ফাঁকা হয়ে যাবে, সহজ কথা। এবার এর মধ্যে কি আপনি যে কালার প্রপার্টিটা ইউজ করলেন এখন, সেটা আপনি ইউজ করুন। সিম্পল। কি লিখবো? কালার। যেমন করে কালার লিখলাম, কালার লিখে একবার এন্টার প্রেস করবেন, অথবা এখান থেকে সিলেক্ট করতেও করতে পারেন। কালার সিলেক্ট করবেন, আপনার কিন্তু এটা অটো কমপ্লিট করে দেবে। একটা কোলান, তার সাথে একটা সেমিকোলন ভিজুয়াল স্টুডিও কোড প্রথম থেকে দিয়েই দেবে আপনাকে। এবার কালারের ভেতর গিয়ে আপনি একটা কালার প্রোভাইড করুন। কি দেবো? ধরুন রেড। সেভ করব, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইনলাইন, ইন্টারনাল। ইনলাইনে কি হলো? একটা H1 এর ভেতর একটা অ্যাট্রিবিউট লিখলাম, কেমন করে? ভালো করে দেখবেন, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে করলাম। ইন্টারনালে আমরা কি ইউজ করলাম? ইন্টারনালে আমরা একটা স্টাইল ট্যাগ ইউজ করলাম। স্টাইল ট্যাগ ইউজ করে আমাদের কিন্তু H1 টার কালারটা চেঞ্জ করলাম। যাদের মনে কোয়েশ্চেন আসছে, স্যার ইনলাইনে তো এক লাইনে হয়ে যাচ্ছিল, ইন্টারনালে আমি ট্যাগ ইউজ করব কেন, H1 কেন ইউজ করব, তাদের কথা একটুখানি পরে অ্যান্সার করব, কারণ এটা একটা সেগমেন্ট আমি রেখেছি অলরেডি। ওকে, এবার নেক্সট পার্ট আসছে এক্সটার্নাল সিএসএস। লাস্ট, এটা হচ্ছে খুবই ম্যান্ডেটারি, কারণ এক্সটার্নাল সিএসএস খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এটাই ব্যবহার করে আমরা বড় বড় প্রজেক্ট বানাই। এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার কারণ একটাই, যে এইচটিএমএল ফাইলের মতো থাকবে, সিএসএস ফাইলের মতো থাকবে। দুটোকে কমপ্লিটলি সেপারেট করে রাখা হলো। মানে এইচটিএমএল এর ভেতর আমরা আর সিএসএস লিখবো না, আমরা একটা আলাদা ফাইল মেনটেন করব, সেটাকে বলবো একটা এক্সটার্নাল সিএসএস ফাইল। সেই জিনিসটাই দেখুন এখানে লেখা আছে, যে সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের বাইরে ব্যবহার করি। ভালো করে বলবেন আমার সাথে, যে সিএসএস আমরা এইচটিএমএল ফাইলের বাইরে ব্যবহার করি। তাহলে যারা খাতা পেন নিয়ে আছেন, লিখুন এক্সটার্নাল, একটা অ্যারো দেবেন, দিয়ে লিখবেন এইচটিএমএল ফাইলের বাইরে নতুন ফাইল ক্রিয়েট করে ব্যবহার করি। এইচটিএমএল ফাইলের বাইরে নতুন ফাইল ক্রিয়েট করে ব্যবহার করি। কি করে? শুধু তো বললেই হবে না, আমাদের করেও দেখাতে হবে। আমরা এখান থেকে স্টাইল ট্যাগটাকে কমপ্লিটলি ইন্টারনাল সিএসএস যেটা ছিল রিমুভ করে দিচ্ছি। ওকে, এইখান থেকে এবার আমরা এক্সটার্নাল সিএসএস শুরু করব। কেমন? আপনারা এই এক্সপ্লোরারে ক্লিক করবেন, এখানে দেখবেন একটা এক্সপ্লোরার বলে লেখা থাকবে, অর্থাৎ একটা ডকুমেন্টের চিহ্ন থাকবে। এখানে ক্লিক করবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন index.html ফাইলটা আছে।
এই ফাইলের এখানে আপনাকে নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলটার নাম কি কারোর মনে আছে দেখি একটু, যারা একটু অ্যাটেন্টিভলি ক্লাস করছেন আমার সাথে? ফাইলটার নাম আমাদের কি কারোর মনে আছে? কি নাম রাখি আমরা? স্টাইল ডট, হ্যাঁ, সুন্দর, সুন্দর, সুন্দর। সবাই দেখি একটু টাইটেল ট্যাগটা একবার বলো। টাইটেল ট্যাগ বলিনি স্যার এখনো। সবাই বলুন আমার সাথে, কি লিখি আমরা? অর্কবাবু বলছেন স্ক্রিন শেয়ার করুন। আপনি দেখতে পাচ্ছেন না স্যার, সরি, বাট আমাদের অন্যরা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন। আপনি একবার রিজয়েন করতে পারেন। যারা যারা বললেন স্টাইল ডট সিএসএস, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ পাস দ্য এক্সাম। অথবা আমরা সেটাকে বলতে পারি আপনারা এক্সামটা পাস করে গেছেন। সোহাগ বাবু বলছেন রেসপন্সিভ ডট সিএসএস লেখা যেতেই পারে, কিন্তু স্টাইল ডট সিএসএস আমরা কেন লিখবো? যেহেতু আমরা বিগিনার। ওকে, তো আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের পাশাপাশি একটা নতুন ফাইল ক্রিয়েট করব, সেটার নাম কি হবে? স্টাইল ডট সিএসএস। কি হবে? স্টাইল ডট সিএসএস। সবাই বললেন আমার সাথে। সেটা ক্রিয়েট করার সিম্পল মেথড, এইখানে একবার আসবেন, যেখানে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আছে, সেইখানটায় একবার এই যে ওপরে দেখবেন একটা নিউ ফাইল ক্রিয়েট করার একটা অপশন রয়েছে। নিউ ফাইলে ক্রিয়েট করব, ক্লিক করব, করার পর লিখবো স্টাইল ডট সিএসএস। কি লিখবো? স্টাইল ডট সিএসএস। এবার আপনাদের হয়তো এরকম একটা আইকন দেখাবে না, আমার যেমন 3 লেখা আসছে, এটা হয়তো আপনাদের দেখাবে না, আপনাদের হয়তো একটা হ্যাশট্যাগের চিহ্ন আসবে। তো আমি গতকালকে যারা ছিলেন ক্লাসে তারা জানেন, সেটা জাস্ট আমার একটা ফাইল আইকনের থিম ব্যবহার করা বলে আমার এটা এরকম দেখাচ্ছে। আপনাদের যদি একটা হ্যাশট্যাগের চিহ্ন আসে তো দ্যাটস কমপ্লিটলি নর্মাল। ঠিক আছে, স্টাইল ডট সিএসএস ফাইলটা বানালাম, বানিয়ে আমি একটা এন্টার প্রেস করলাম, আমার কিন্তু ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখানে দেখুন ফাইলটা আমার একটা ফাঁকা ফাইল জেনারেট হয়ে গেছে। এবার স্টাইল ডট সিএসএস ফাইলটা তো আমরা বানালাম, বানানোর পরে আমাদের তো এই ফাইলটাকে এইচটিএমএল কে জানাতে হবে যে আমরা একটা এক্সটার্নাল ফাইল ইউজ করছি। কি বললাম? আমাদের তো এইচটিএমএল কে বলতে হবে যে আমরা একটা এক্সটার্নাল ফাইল ইউজ করছি। তাকে যদি আমরা নাই বলি তাহলে সে জানবে কি করে যে আমার একটা আলাদা ফাইল এখানে বানানো রয়েছে, তুমি সেটাকে ইউজ করো। কারণ আমি যেমন বলেছিলাম, কম্পিউটার জাস্ট একটা বোকা বাক্স, সে কিছুই করতে পারে না, একা একা কোনোদিন কিছু করতে পারবে না। তো আপনাকে সেটা একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে আমার একটা এক্সটার্নাল সিএসএস ফাইল এরকম বানানো আছে, তুমি এই ফাইলটাকে ইউজ করো। সেটা করার জন্য আমরা কি দেখেছিলাম? সেটা করার জন্য একবার ফিরে যাই আমাদের এখানে। আমরা দেখেছিলাম স্টেপ 1 আমাদের কমপ্লিট হয়ে গেছে, নতুন একটা ফাইল কিন্তু আমরা ক্রিয়েট করে নিয়েছি অলরেডি। স্টেপ 2 হলো লাস্ট স্টেপ, যেটা হচ্ছে একটা ট্যাগ ইউজ করতে হবে। একটা লিংক ট্যাগ ইউজ করতে হবে এখানে। এই লিংক ট্যাগটা আপনারা ইউজ করবেন, করলে আপনাদের একটা বলতে পারেন যে এইচটিএমএল এর সাথে আপনার সিএসএস টা লিংক হয়ে যাবে। অর্থাৎ এইচটিএমএল এবার জানবে আপনি একটা বাইরের সিএসএস ফাইল ইউজ করছেন। তো এই লিংক ট্যাগটা জেনারেট করা সিম্পল একটা কমান্ড আপনাদের বলেছিলাম, কমান্ড বলবেন এটাকে, অথবা একটা বলতে পারেন স্নিপেট। সেটা কি ছিল? সিম্পল এই যে টাইটেল ট্যাগটা আছে, টাইটেল ট্যাগের পরে একটা এন্টার প্রেস করবেন, করার পর আপনি এখানে লিখবেন লিংক, LINK, লিংক দিয়ে একটা কোলন দেবেন, কোলন দিয়ে সিএসএস। কি লিখবো? লিংক কোলন দেব সিএসএস, কোনো স্পেস থাকবে না। এটা যেই আমি এন্টার প্রেস করব, আমাদের একটা লিংক ট্যাগ জেনারেট হয়ে যাবে, যেখানে দেখবেন href বলে একটা অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে স্টাইল ডট সিএসএস বলে একটা লেখা রয়েছে, অর্থাৎ এটা আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল। কোথায় আছে সেটা? সেটা আমাদের এইখানটায় রয়েছে। সিম্পল এক লাইনে আমরা একটা লিংক ট্যাগ জেনারেট করে নিলাম, কিচ্ছু আমাদের হ্যাপা করতে হলো না। জাস্ট কি করলাম, লিখলাম আবার কি, লিংক কোলন দেব সিএসএস, দেওয়ার সাথেই আমাদের লিংক ট্যাগ চলে আসবে। এখানে যে স্টাইল ডট সিএসএস লিখেছেন, স্টাইল ডট সিএসএস টা এখানেও কিন্তু সেম নামটা থাকা উচিত, না হলে কিন্তু এখানে আপনার নামটা চেঞ্জ করতে হবে। একজন বললেন যে রেসপন্সিভ ডট সিএসএস, তাহলে যিনি রেসপন্সিভ ডট সিএসএস লিখছেন তাকে এখানে রেসপন্সিভ ডট সিএসএস টাই লিখতে হবে এই href এর মধ্যে গিয়ে, তাহলে তার ঠিকঠাক করে কাজ করবে। বাট আমরা ফাইলের নাম কি রেখেছি? স্টাইল ডট সিএসএস, কারণ স্টাইল ডট সিএসএস একটা বলতে পারেন যে বিগিনার ফ্রেন্ডলি নাম, এটাই সবাই বেশি ইউজ করে। তো স্টাইল ডট সিএসএস লিখবো, আমাদের সিএসএস টা লিংক হয়ে যাবে। এবার আমি এটাকে সেভ করব, কোনো চেঞ্জেস দেখতে পারবো না আমাদের এইচটিএমএল এর ভেতর। জাস্ট এবার আমাদের কি করতে হবে, সিএসএস ফাইলটাকে এবার আমাদের কিছু একটা লিখতে হবে। তো আমাদের সেম কাজ ইন্টারনালি যেটা করেছিলাম, অর্থাৎ h1 ট্যাগটাকে আমাদের এবার ডাকতে হবে। সিলেক্ট করব h1 টাকে। কিভাবে সিলেক্ট করব? জাস্ট লিখবো এখানে সিএসএস এর মধ্যে যেটা স্টাইল ডট সিএসএস বানালাম, h1 দিয়ে আবার একটা
ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, সরি সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আপনারা একটা ইন্টারফেস করবেন, এটা ওপেন হয়ে যাবে। এবার এর মধ্যে কি আপনি একটা লিখতে পারেন কালার, সেম জিনিস কালার। কালার লিখে এবার যদি আপনি নতুন একটা কালার দিতে চান, কি কালার, গ্রিন, আপনার উপরে সেটা আপনি কি কালার ইউজ করবেন। সেভ করুন, আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। ইনলাইন অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করি, ইন্টারনাল স্টাইল ট্যাগ দিয়ে ইউজ করি, এক্সটার্নাল আমাদের বাইরে একটা আলাদা করে ফাইল বানিয়ে ইউজ করি। আর এটাই কিন্তু হিউজলি ইউজ করা হয়, এটা সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়, সেই কারণেই আমাদের প্রেশারটা কিন্তু এটার উপরেই বেশি থাকবে। ওকে, বোঝাতে পারলাম? জাস্ট দুটো স্টেপ, যদিও স্ক্রিনশট মেনে নিতে চান তো মেনে নিতে পারেন। স্টেপ 1 নতুন ফাইল ক্রিয়েশন, স্টেপ 2 আমাদের লিংক ট্যাগ জেনারেট করা, নতুন একটা ট্যাগ যেটা হেডের মধ্যে থাকবে। 2 সেকেন্ড ওয়েট করি, স্ক্রিনশট যদি কেউ মেনে নিতে চান নিয়ে নিন। ওকে, ডান। বোঝাতে পারলাম? এই দিয়ে গতকালকে ক্লাস আমাদের রিক্যাপ শেষ। আজকে আমরা কি দেখব, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নালের ডিফারেন্সটা কোথায়। আমরা তিনটের মধ্যে ডিফারেন্সটা কেন মানে বোঝা তো অবশ্যই উচিত, যে তিনটে কোন জায়গায় ইউজ করা হয়। চলুন একবার দেখে নেওয়া যাক তিনটের মধ্যে ডিফারেন্সটা কোথায়। মানে গতকালকে ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে স্যার তিনটের মধ্যে ডিফারেন্সটা কোথায়, তো তার জন্যই বলি তিনটের মধ্যে ডিফারেন্সটা হলো, দেখুন স্যার কোনটা কোথায় ব্যবহার করব, এরা সবাই কনফিউজড আপনাদের মতো। স্যার আমরা তিনটে তো জানলাম, তিনটে আমরা কোথায় ইউজ করব। তো সবার আগে বলে দিই, তিন রকম যে আমরা শিখলাম, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তিনটের মধ্যে যে কোনো একটা ফরম্যাট আমাদের ইউজ করা উচিত সবসময়। তিনটেকে একসঙ্গে খিচুড়ি বানাবেন না, তাহলে কিন্তু আপনার মন মানে যেটা আপনি চাইছেন আউটপুট, সেটা কিন্তু আপনার আসবে না। ওকে, তাহলে তিনটে এবার কোথায় ইউজ করি একবার দেখি। দেখুন এখানে একটা বাচ্চা মানে একটা বলতে পারেন যে ছবি আছে, সেখানে কি লেখা, ছোট্ট প্রজেক্টের জন্য ইনলাইন সিএসএস, অর্থাৎ ছোট প্রজেক্ট, যেমন একটা ইমেল টেমপ্লেট, অর্থাৎ আপনারা সবাই জিমেল ইউজ করেন। যদি জিমেল ইউজ করে থাকেন, আপনাদের হয়তো অনেক এমন মেল আসে যেখানে আপনারা অনেক ছবি দেখতে পান, সেখানে কিছু স্ট্রাকচার থাকে, সেখান থেকে আপনারা কোনো লিঙ্কে ক্লিক করতে পারেন। তো সেই ইমেলটাও কিন্তু অ্যাকচুয়ালি এইচটিএমএল এ লেখা হয়। তো সেই ইমেলের টেমপ্লেট যেটা হয়, একটা ইমেলের টেমপ্লেট যদি আপনারা দেখতে চান, সেটা হচ্ছে, দেখুন আমি এখানে একটা ইমেলের টেমপ্লেট দেখাচ্ছি, ধরুন ইমেল টেমপ্লেট, খুঁজে নিই একটা ইমেলের টেমপ্লেট। এখান থেকে যে কোনো একটা ইমেলের টেমপ্লেট আমি দেখি কোন জায়গায় ভালো একটা আছে, কোন জায়গায়। ধরুন এটাকেই আমি একবার ওপেন করছি। এটা কোথায় আছে, ইমেলের টেমপ্লেট, ওকে। এখান থেকে দেখুন এই যে এই ধরনের ইমেলের টেমপ্লেট গুলো, অর্থাৎ যেগুলো আপনারা ইমেল ডেইলি লাইফে দেখেন, তো সেই ডেইলি লাইফের ইমেল যেগুলো আসে সেগুলো ডিজাইনড থাকে এরকম কিছু একটা। আপনার ব্যাংকের থেকে অনেক ইমেল দেবে, সেখানে এরকম একটা ছবি থাকবে, তার নিচে একটা বাটন থাকবে, তার নিচে কিছু লেখা থাকবে। তো সেই লেখাগুলো, বাটনগুলো আর যে ইমেজগুলোকে স্ট্রাকচার করার জন্য ইউজ করা হয় ইনলাইন সিএসএস। মানে আমি একবার সবাইকে জিজ্ঞেস করি, ইমেল আপনারা সবাই দেখেছেন ডেইলি লাইফে নিশ্চয়ই, যে ইমেল আপনাদের আসে, একবার শুনি ইমেল আপনারা দেখেন তো, যাদের ইমেল আসে জিমেল এর উপর, ওখানে আপনারা কিন্তু দেখতে পান যে অনেক রকমের ইমেল থাকে, সেখানে কিন্তু আপনার স্ট্রাকচার থাকে ইমেলটা, অর্থাৎ সেখানে সাজানো গোছানো অনেক কালারফুল ইমেল আমাদের থাকে। তো সেই ইমেলের যে টেমপ্লেট, অর্থাৎ ইমেল যে সাজানো হয়েছে, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা এইচটিএমএল দিয়ে বানানো হয়। তো সেই এইচটিএমএল এর যে ইমেলের টেমপ্লেট, সেটাকে বানানোর জন্য আমরা ইউজ করি ইনলাইন সিএসএস, সেটাকে স্টাইল করার জন্য। কারণ ইমেলের ভেতর কোনো আলাদা করে সিএসএস ফাইল আপনারা দিতে পারবেন না, তার জন্য একটা সিম্পল এক লাইনে সিএসএস যেখানে কাজ করে, সেটা করার জন্য ইনলাইন সিএসএস ইউজ করা হয়। ছোট্ট প্রজেক্ট, এটা কোনো বড় প্রজেক্ট হয় না, যেখানে আমাদের খুব ভালো স্ট্রাকচার না হলেও চলে, জাস্ট ছোট একটা প্রজেক্টের জন্য এরকম ইনলাইন সিএসএস আপনি ইউজ করতে পারবেন। তারপরে কি লেখা, ছোট থেকে মাঝারি প্রজেক্টের জন্য ইন্টারনাল সিএসএস। মানে কি, ছোট থেকে মাঝারি প্রজেক্ট কোনগুলো হয়, এখানে দেখুন, যেমন বেসিক কামিং সুন পেজ। বেসিক কামিং সুন পেজ মানে কি, আপনারা অনেক ওয়েবসাইট তো ডেইলি লাইফে ঘাটেন, তো তার মধ্যে আপনারা হয়তো এমন একটা ওয়েবসাইটে গিয়ে ধরুন উঠলেন যেখানে হয়তো তার সার্ভারটা বিজি আছে, অথবা সেই ওয়েবসাইটটা হয়তো ক্র্যাশ করেছে। তো আপনাদের একটা কামিং সুন পেজ কেমন দেখতে হয় সেটা দেখাই। কামিং সুন পেজ,
এই যে ধরুন কোন একটা ওয়েবসাইটে গেলেন, সেই ওয়েবসাইটটা ক্র্যাশ করেছে, অর্থাৎ সেই ওয়েবসাইটটা কাজ করছে না, তার সার্ভার মেইনটেনেন্সে আছে, এরকম একটা আপনার সামনে একটা জিনিস আসবে, সেখানে আপনার কি লেখা থাকবে, সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। এটা আমরা দেখেছি কিছু কিছু ওয়েবসাইটে, যারা ভিজিট করেন কোনো কোনো ওয়েবসাইটে, কাজের ওয়েবসাইট থাকে, ব্যাংকের ওয়েবসাইট বেশি হয় সেগুলো, তো সেরকম ওয়েবসাইটে আপনারা যাবেন, গিয়ে দেখবেন কোনো না কোনো দিন সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, তার সার্ভার হয়তো বিজি আছে বা অন্য কোনো কারণে তার সার্ভারটা ক্র্যাশ করেছে। তো এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, যেখানে লেখা থাকবে সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, উই আর ওয়ার্কিং হার্ড টু ইমপ্রুভ দ্য ইউজার এক্সপিরিয়েন্স, স্টে টিউনড, তার সাথে দুটো বাটন দেওয়া আছে। এরকম ওয়েবসাইটকে আমরা দেখেছি, অনেকেই দেখেছি, অনেকে যদি না দেখে থাকি তাদের জন্য বলবো এই জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি ইন্টারনাল সিএসএস ইউজ করে বানানো হয়। এটা কি আমরা দেখেছি? একটু শুনি। কামিং সুন পেজ অথবা সার্ভার এরর, এই জিনিসগুলো আমাদের কি দেখি, এসভিএম সিএমএ বেশি থাকে। খুব সুন্দর। স্বামী বিবেকানন্দ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আজকে সিএসএস ক্লাসটা শুরু হবে গরম চা দিয়ে। ওকে সোনুবাবু, থ্যাংক ইউ। দেখেছি নিশ্চয়ই। অর্থাৎ আমরা কোনো ওয়েবসাইটে ভিজিট করলে যদি সেই ওয়েবসাইটটা ক্র্যাশ করা থাকে, অর্থাৎ তার ওয়েবসাইটের ভেতর ধরুন কোনো মেইনটেনেন্স চলছে, তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি বানানো হয় ইন্টারনাল সিএসএস ইউজ করে। কারণ তার জন্য একটা এক্সটার্নাল ফাইল লাগে না, জাস্ট এইচটিএমএল ফাইলটাকে দেখানোর জন্য কম খরচে কম টাইমে আমরা জাস্ট এরকম একটা বেসিক স্ট্রাকচার বানাতে পারি। জাস্ট বেসিক, এখানে কিন্তু কিছুই নেই এরকম, জাস্ট একটা ইমেজ আছে, তার সাথে একটা H1 ট্যাগ হয়তো ইউজ করা, তার নিচে একটা হয়তো P ট্যাগ ইউজ করা, তার সাথে দুটো বাটন, ব্যাস। এইটুকু করার জন্য থোড়ি না আমরা একটা নতুন ফাইল বানাবো, সেটাকে আবার লিঙ্ক করব, সেই ফাইলটাকে আবার আপলোড করব সার্ভারে, সেটা আমাদের আবার দেখাবে, তো এটা একটা হেক্টিক ব্যাপার হয়ে যায়। তো এই যে ছোট ছোট জিনিসপত্রের জন্য ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস ইউজ করা হয়। বলতে পারলাম। নেক্সট লাস্ট যেটা দেখুন, একটা বডি বিল্ডারের ছবি দেওয়া, অর্থাৎ বড় বড় যেসব শক্তিশালী প্রজেক্ট হয়, বড় থেকে খুব বড় প্রজেক্টের জন্য এক্সটার্নাল সিএসএস ইউজ করা হয়। মানে কি, বড় থেকে খুব বড় প্রজেক্ট কেমন হতে পারে, সেটা আপনার হয়তো একটা টু ডু অ্যাপ হতে পারে, সেটা হয়তো আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট হতে পারে, সেটা হয়তো আপনার কোনো একটা বড় ওয়েব অ্যাপ হতে পারে। সেগুলোর জন্য একটা এক্সটার্নাল সিএসএস ফাইল মেনটেন করা খুবই দরকার। কারণ কি, তার সেই বড় প্রজেক্টে হয়তো একটা সিএসএস ফাইলের ভেতর আপনি কিছু একটা পার্টের এই সিএসএস লিখছেন, আর একটা সিএসএস এর ভেতর হয়তো আর একটা পার্টের সিএসএস লিখছেন, তো এরকম করে আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করে কিন্তু আমরা সেটাকে বানাতে পারি। বড় থেকে খুব বড় প্রজেক্ট কেমন দেখতে হয়, ধরুন আপনাদের দেখাই পোর্টফোলিও ওয়েবসাইট যেটা, সেই পোর্টফোলিও ওয়েবসাইটের কিন্তু যদি আপনারা দেখতে চান, ধরুন এখান থেকে আমি কিছু আমাদের পোর্টফোলিওটাই দেখাই, যেটা আমাদের বানাবো আমরা। এটা যাব, এই যে সিএসএস মানে এই ওয়েবসাইটটা যে বানানো হয়েছে, এখানে আমি কিছু এক্সটার্নাল সিএসএস ইউজ করেছি, বাট মোস্ট অফ দ্য টাইম আমি এখানে ইউজ করেছি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ কি স্যার? বুটস্ট্র্যাপ আমি শেখাবো, ডোন্ট ওয়ারি। তো বুটস্ট্র্যাপ দিয়ে আপনাকে সিএসএস ফাইলও মেনটেন করতে হবে না। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি সিম্পল এইচটিএমএল এর ভেতর জাস্ট কিছু চেঞ্জেস করে আপনি সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। কিন্তু এই সমস্ত বড় বড় প্রজেক্টের জন্য আপনাদের বলবো যে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ব্যবহার করবেন। বুঝতে পারলাম। বড় প্রজেক্টের জন্য এক্সটার্নাল, ছোট মানে মাঝারি প্রজেক্টের জন্য ইন্টারনাল, ছোট প্রজেক্ট যেমন ইমেল টেমপ্লেট তার জন্য ইনলাইন সিএসএস। বুঝতে পেরেছি? যারা বুঝে গেছেন একবার হ্যান্ড রেজ করুন দেখি। তিনটে ডিফারেন্স বোঝালাম, যারা বুঝে গেছেন একবার প্লিজ হ্যান্ড রেজ, যারা ক্লাসটা করছেন মন দিয়ে। যারা যারা অলরেডি বুঝেছেন প্লিজ হ্যান্ড রেজ করুন, আমি বুঝে যাবো যে আপনাদের বোঝা হয়ে গেছে। যারা বুঝতে পারেননি তারা একবার ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস হ্যান্ড ডাউন করে দিতে পারেন স্যার। এবার ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এই জিনিসগুলো আপনারা নিজেরা ট্রাই করুন। ট্রাই করে আপনারা নিজেরা যখন কমপ্লিকেশন ফেস করবেন, অর্থাৎ ইনলাইন সিএসএস কিন্তু মেইনটেইন করা খুব কষ্টের। আমি আরেকবার বলি, ইনলাইন সিএসএস মেইনটেইন করা খুবই কষ্টের। কারণ নির্দিষ্ট ট্যাগের জন্য ট্যাগের মধ্যেই সিএসএস লেখা হয়। যদি আমার ওই ট্যাগের কোনো বড় একটা 1000 লাইনের এইচটিএমএল ফাইল থাকে, সেখান থেকে যদি আমাকে খুঁজে নিতে হয় যে ওই ট্যাগের ওই স্টাইলটা কোথায় আছে, তাহলে বলবো আপনার জীবনের মিনিমাম 2 মিনিট আপনার চলে গেল ওখানে। সেই কারণে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ইউজ করার সুবিধাই হচ্ছে আমরা কোডের বলতে পারেন যে মেইনটেনেবিলিটি যেটাকে বলে, অর্থাৎ কোড খুব সুন্দর করে আমরা মেইনটেইন করতে পারি। পরে গিয়েও যদি আমরা চেক করি সেই কোডের যদি কোথাও প্রবলেম আসে, জাস্ট আমরা সিএসএস ফাইলটাকে ওপেন করব, সেখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আসলে সেই প্রবলেমটা কোথা থেকে আসছে। এক্সটার্নাল সিএসএস এর সুবিধা তাহলে আছে নিশ্চয়ই। সেই কারণেই এক্সটার্নাল সিএসএস হিউজ পরিমাণে ইউজ করা হয়।
এবার এক্সটার্নাল সিএসএস ইউজ করার পরে আপনারা বলবেন স্যার আমরা তাহলে তারপরে কি করব? তারপরে আসছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ অর্থাৎ যেখানে আপনারা এক্সটার্নাল ফাইল খুব কম মেনটেন করতে হবে, বাট আপনার এইচটিএমএল এর ভেতরে জাস্ট ছোট্ট ছোট্ট চেঞ্জেস করে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। সেটাও দেখাবো, সেটার জন্য রেডি থাকবেন। নেক্সট কি আসছে? এবার আমাদের কিছু সিএসএস এর প্রপার্টিজ দেখতে হবে। অর্থাৎ এবার আপনাদের মনে হবে যে আসল সিএসএস শুরু হচ্ছে, কারণ সিএসএস এর ভেতর অনেক রকম প্রপার্টি থাকে যেগুলো দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। ডিজাইন করার কথা সবাইকে বুঝিয়েছিলাম, কঙ্কাল ছিল আমাদের এইচটিএমএল, তার উপরে জামা কাপড় পরিয়ে সৌন্দর্য দিলাম সিএসএস এর মাধ্যমে। তো সেই যে সৌন্দর্য আমরা দেব, সেই সৌন্দর্যগুলো দেব এই রকম কিছু কিছু প্রপার্টি ইউজ করে। কালার প্রপার্টি আমরা অলরেডি ইউজ করে ফেলেছি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা এরকম টেক্সট হাইলাইট করতে পারি। তারপর আসছে ফন্ট সাইজ, যেগুলো দিয়ে আমরা ফন্ট ছোট বড় করতে পারি। এগুলো সবই দেখাবো, ডোন্ট ওয়ারি, ভাববেন না যে শুধুমাত্র থিওরি পড়িয়ে ছেড়ে দেবো, কোনোদিন না। তারপরে আসছে ফন্ট ওয়েট, অর্থাৎ ফন্টের যে বোল্ড অথবা লাইট মানে মোটা অথবা পাতলা করার জন্য ফন্ট আমরা এই ফন্ট ওয়েট প্রপার্টিটা ইউজ করি। তারপর আসছে বর্ডার, অর্থাৎ এরকম একটা বর্ডার দেওয়ার জন্য আমরা বর্ডার প্রপার্টি ইউজ করি। তারপর বর্ডার রেডিয়াস, দেখুন বর্ডারটা একটু কোনা দিয়ে একটুখানি বলতে পারেন যে সমান করা অর্থাৎ গোল করা। তো এই বর্ডার রেডিয়াস দিয়ে কিন্তু আমরা এরকম কোনা গোল করা আমরা এরকম বর্ডার বানাতে পারি। তারপর আছে টেক্সট অ্যালাইন, যারা যারা বলছিলেন স্যার টেক্সট সেন্টার করবো কি করে, তাদের জন্য বলবো টেক্সট অ্যালাইন প্রপার্টিটা ইউজ করবেন। আপনার টেক্সট আপনি যদি চান এক পাশে রাখতে পারেন অথবা আপনি মাঝখানেও রাখতে পারেন। তারপরে আসছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ কি করে আমরা ফন্ট চেঞ্জ করি। তারপর আছে উইথ, অর্থাৎ একটা এলিমেন্টের চওড়া কতটা হবে সেটা সেট করতে পারি। তারপর আছে হাইট, এটা আমি জিজ্ঞাসা চিহ্ন কেন দিয়ে রেখেছি, কারণ আপনাদের কাছে জিজ্ঞেস করবো হাইট দিয়ে আমরা করি কি, সবাই বুঝে গেছেন আশা করি, নাম দেখেই বুঝে গেছি আমরা। তারপর আছে মার্জিন, তারপর আছে প্যাডিং। এই দুটো আমরা একটু পরে দেখবো, কারণ এই দুটোর জন্য একটুখানি নলেজ আমাদের দরকার, বাট আমরা ফার্স্টে এইগুলো দেখে নিই। দেখে নেওয়া যাক। ফার্স্টে আছে কালার, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি, আপনারা অনেকে করেও ফেলেছেন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ড কালার নাম শুনেই আপনারা বুঝে গেছেন যে কোনো একটা টেক্সটের যদি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ তার পেছনের কোনো একটা অংশ যদি আমাদের কালার করতে হয়, তাহলে আমরা ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ড কালার এই প্রপার্টিটা। দেখে নি কুইকলি কি করে করব। সবাই নিজের ওয়েবসাইটে আসবেন, অর্থাৎ যেখানে আপনারা নিজেদের মানে এইচটিএমএলটা আউটপুট দেখছেন সেখানে চলে আসবেন একবার। আসার পর আমি এখানে এক্সটার্নাল সিএসএস ইউজ করব, আপনাদেরও বলবো এক্সটার্নাল ফাইলটা ইউজ করুন, তাহলে আমাদের বুঝতে একটুখানি সুবিধা হবে যে আমরা কোনটার কালার কিভাবে দিচ্ছি। এখানে H1 ট্যাগ আছে একটা, এটার কালার কি দেওয়া আছে, গ্রিন দেওয়া আছে। কেন? কারণ সিএসএস এর ভেতর আমাদের এখানে কালার গ্রিন করা। ওকে, এবার ধরুন এটার উপরে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ডটাকে আমি ধরুন লাল করতে চাইছি, কি করে করব, অথবা হলুদ করতে চাইছি। সিম্পল, আপনি জাস্ট এই যে কালার গ্রিন লেখা আছে এই সেমিকোলনের এন্ডে আসবেন, এসে একটা এন্টার দেবেন। ম্যান্ডেটারি আপনি যেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই থাকেন, ম্যান্ডেটারি, কিন্তু এর মধ্যেই আমাদের একটা এলিমেন্ট যেটাকে আমরা বলছি এই যে H1 ট্যাগ, তার জন্য প্রত্যেকটা প্রপার্টি কিন্তু আমরা এই H1 যে আমরা সিলেক্টরটা ইউজ করছি তার মধ্যেই লিখতে হবে। কালারের পরে একটা স্পেস দেবেন, মানে এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পর এখানে গিয়ে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার। দেখুন আমাকে সাজেস্ট করে দিয়েছে ভিজুয়াল স্টুডিও কোড, যেই ব্যাক লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার আমাকে দিয়েই দিয়েছে। আমি এটাকে টাইপও করতে পারি, ব্যাকগ্রাউন্ড ড্যাশ দিয়ে কালার, কোলান দেব, দেওয়ার পর আমি একটা সেমিকোলন দিয়ে এন্ড করে দিচ্ছি আপাতত, কারণ আমাদের এখানে কালার একটা দিতে হবে। কি লিখলাম, ব্যাকগ্রাউন্ড, কোনো স্পেস দেবেন না, ড্যাশ দিতে হবে, সিএসএস এর ভেতর কিন্তু কোনো স্পেস চলে না, ড্যাশ দিয়ে কালার দেওয়ার পর এখানে গিয়ে ধরুন আমি কি কালার দেবো, ধরুন ইয়েলো, অর্থাৎ আমি এটার ব্যাকগ্রাউন্ড হলুদ করতে চাইছি। সেভ করি, হলো কি হলো না, কি লিখলাম আর একবার বলি, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, আবার লিখি ব্যাকগ্রাউন্ড। দেখুন এখানে সাজেশন দিচ্ছে, আমি এখানে ক্লিক করতে পারি, করলে এখানে আমাকে অটো কমপ্লিট করে দিল। লিখবো ধরুন এবার রেড, আমি লাল করতে চাইছি এটাকে, সেভ করব, লাল হয়ে গেল। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রাই করুন, আপনাদেরও হবে, কোনো অসুবিধা নেই। তারপর আসছে ফন্ট সাইজ, অর্থাৎ একটা ফন্ট মানে যেটা আমরা বলি ফন্ট, অর্থাৎ ক্যানভা অনেকে ইউজ করেন, সেখানে আপনারা জানেন ফন্ট আমরা চেঞ্জ করি। তো ফন্ট মানে হচ্ছে টেক্সটের স্টাইল, যেটাকে আমরা বলি যে কোনো একটা টেক্সটকে আমরা কিভাবে স্টাইল করি, সেটার ফ্যামিলি হয়, অর্থাৎ সেটা আমরা বিভিন্ন রকম ফন্ট ইউজ করতে পারি।
তার আবার সাইজও হয়, বড় ছোট করতে পারি। তো সেই বড় ছোট করার জন্য আমরা ইউজ করি ফন্ট সাইজ এই প্রপার্টিটা। ধরুন এই H1 ট্যাগটাকে আমার একটু বড় করতে হবে অথবা ছোটও করতে হতে পারে। তো H1 ট্যাগের নর্মাল সাইজ এটা। তো আমি এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই, প্রচন্ড চোখে লাগছে, আমি এটাকে ইয়েলো করে দিচ্ছি। ওকে, নাও মাচ বেটার। এবার ধরুন H1 ট্যাগের আমাদের রিকোয়ারমেন্ট কি, H1 ট্যাগের যে নর্মাল হাই মানে বলতে পারেন যে সাইজ, সেটাকে ধরুন আমার একটু বড় করতে হবে, আমার এর থেকেও বড় লাগবে। তো এটাকে আমার আরো যদি বড় করতে হয় তার জন্য আমি ইউজ করতে পারি কি, আমি এখানে ইউজ করবো ফন্ট সাইজ। ফন্ট লিখে আপনারা যদি একটা ড্যাশ দিয়ে দেখুন, সাইজ লেখা চলে আসবে। আমি এখানে ক্লিক করছি, অটো কমপ্লিট করে দিল। দেওয়ার পর এখানে গিয়ে আমাদের একটা নতুন জিনিস দেখবো আমরা, একটা নতুন ভ্যালু আমরা দেখবো। ফন্ট সাইজ লিখে আপনারা লিখুন 100 অথবা 200, যা খুশি আপনারা লিখতে পারেন। তো আমি 100 নিয়ে চলছি, কারণ ইমেজের হাইট অ্যাট্রিবিউট সবার মনে আছে কিনা একবার শুনি। ইমেজের হাইট অ্যাট্রিবিউট কি সবার মনে আছে, একটু দেখি। ইমেজের হাইট অ্যাট্রিবিউট সবার কি মনে আছে? কিভাবে আমরা ইমেজকে ছোট বড় করছিলাম, আশা করি সবারই মনে আছে। যারা যারা আমরা ক্লাসটা করেছি মন দিয়ে তাদের সবার মনে থাকারই কথা। তো সেরকম আমাদের টেক্সটেরও কিন্তু বলতে পারেন একটা হাইটের ব্যাপার থাকে, মানে সাইজের ব্যাপার থাকে, সেটা আমরা হাইট উইথ দিয়েও করতে পারি। মানে টেক্সটের ক্ষেত্রে সেটা হাইট উইথ দিয়ে হবে না, সেটার জন্য আমাকে ইউজ করতে হবে ফন্ট সাইজ। কিন্তু দেখানোর বিষয় হচ্ছে হাইটের ভেতর গিয়ে আমরা শুধুমাত্র 100 লিখেছিলাম। 100 লিখলে আমাদের কিন্তু হাইটটা চেঞ্জ হয়েছিল, সেটা কিন্তু আমরা সবাই জানি। আমাদের এখানে সিএসএস এর ভেতর 100 লিখে সেভ করব, কোনো চেঞ্জেস আসবে না, কারণ সিএসএস এর ভেতর আমাদের একটা ইউনিট ইউজ করতে হয়। সিএসএস এর ভেতর আমাদের একটা ইউনিট ইউজ করতে হয়। ইউনিট বলতে যেমন টেম্পারেচারের ইউনিট হলো সেলসিয়াস, ফারেনহাইট। তারপরে হাইটের ইউনিট হলো যেমন ফিট, তারপরে আমাদের সেন্টিমিটার, মিলিমিটার দিয়েও আমরা মেপে থাকি। লেন্থের যে ইউনিট থাকে, মানে টেম্পারেচারের যেমন সেলসিয়াস, ফারেনহাইট, সেরকমই সিএসএস এর ভেতর আমরা একটা ইউনিট ইউজ করি, যেটা দিয়ে আমরা যে কোনো এলিমেন্টের, যে কোনো স্টাইলের হাইট উইথ তার সাথে সাইজ আমরা ডিফাইন করে থাকি। সেরকম আমাদের যদি এখানে ধরুন 100, আমরা 100 একটা ইউনিট ধরে চলছি আপাতত। তো 100 ইউনিট হিসেবে যদি আমাকে এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে 100 পরে একটা নতুন টেক্সট লিখতে হবে, সেটা হচ্ছে px। 100 px কি লিখতে হবে ভালো করে দেখবেন। ফন্ট সাইজ প্রপার্টিটা নেবেন সবাই, নেওয়ার পর আমরা নেব 100, নেওয়ার পর px একসঙ্গে। 100 px লিখলে দেখবেন ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সাজেশন দিয়ে দেবে যে এটা 100 px এর একটা ভ্যালু। তো আমরা যদি এটাকে সেভ করি, আমাদের টেক্সটটা কিন্তু বড় হয়ে যাবে। এবার কি লিখবো, ফন্ট সাইজ প্রপার্টি, তার ভ্যালু কি দেবো 100 px। px এর ফুল ফর্ম যদি কারোর মনে আসে যে কি px মানে কি স্যার, px এর ফুল ফর্ম হচ্ছে পিক্সেলস। px এর ফুল ফর্ম কি, পিক্সেলস। পিক্সেল অর্থাৎ আমাদের ডিসপ্লে যেমন পিক্সেল দিয়ে তৈরি হয় ছোট ছোট, সেরকম এখানে একটা ইউনিট ইউজ করা হয়। যেমন হাইটের জন্য আমরা সেন্টিমিটার, মিলিমিটার, ফিট ইউজ করি, ঠিক সেরকম ফন্টের সাইজ, হাইট, উইথ, সিএসএস এর ভেতরের কথা বলছি, সেগুলোর জন্য আমরা পিক্সেল বলে একটা ইউনিট ইউজ করি। এটা একটা ইউনিট। এই ইউনিটটা দিয়ে আমরা কোনো এলিমেন্টের হাইট, উইথ, সাইজ এইগুলো আমরা ডিফাইন করি সিএসএস এর ভেতর। রিয়েল লাইফে গিয়ে পিক্সেলের ভ্যালু ইউজ করবেন না, কারণ সেটা আপনাদের কোনো কাজে লাগবে না। যে আপনার হাইট কত, 100 পিক্সেল, এরকম কোনোদিন বলবেন না কেউ, ঠিক আছে? তো এটা শুধুমাত্র সিএসএস এর ক্ষেত্রে। যেমন আমরা সেন্টিমিটার, মিলিমিটার ইউজ করি, ঠিক সেরকম সিএসএস এর ভেতর একটা ইউনিট আমাদের ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে 100, মানে 100 না, পিক্সেল, পিএক্স। তারপর আপনি এখানে ভ্যালুটা চেঞ্জ করতে পারেন, 100 জায়গায় আপনি 200 করুন, তাও হবে, আরো বড় হয়ে যাবে টেক্সটটা। আপনি এটাকে চেঞ্জ করে করে দেখুন এবার যে আপনার চেঞ্জেসটা আসছে কোথায়। আমি এখানে একটা 50 করছি, তাহলে একটুখানি দেখতে সুবিধা হবে আমাদের। তো 50 পিক্সেল, অর্থাৎ এটা একটা ইউনিট। যেমন আমরা টেম্পারেচারের জন্য সেলসিয়াস, ফারেনহাইট, সেরকম সিএসএস এর জন্য আমরা ইউজ করি পিএক্স অথবা পিক্সেল। পিক্সেলের ব্যাপারটা কি সবার ক্লিয়ার? শুনি একটু যারা যারা আছেন আমার সাথে। পিএক্স এর ব্যাপারটা কি সবার ক্লিয়ার? পিক্সেলস, পিএক্স এর মানে হচ্ছে পিক্সেলস। ওকে, পিক্সেলস দিয়ে আমরা সিএসএস এর ভেতর আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। কিন্তু কালার, স্যার কালারটা পুরোটাই ছড়িয়ে গেল কেন? ওটা আমাদের পরের টপিক স্যার, ওটাকে বলে ইনলাইন এবং যাকে বলে ব্লক লেভেল এলিমেন্ট, ওটা আমরা এখন দেখবো না। ডিফল্ট ফন্ট কত থাকে চেক করা যাবে?
স্যার সবার লাস্টে সেমিকোলন মাস্ট, একদম। কি একজন বললেন ডিফল্ট ফন্ট কত থাকে চেক করা যাবে? ওটাকে 0 ধরেই চলুন, তার উপরে আমাদের বাড়াতে হয় ওটাকে। ওকে, তো এখানে আপনাদের ডিফল্ট ফন্টের সাইজ আপনারা চেক করতে পারেন, সেটা হচ্ছে গুগল করতে পারেন যে H1 এর জন্য কত ডিফল্ট পিক্সেল থাকে, সেটার উপরে আপনাকে যেতে হয়। যদি আপনি সেটা ছোটও দেন তাহলে কিন্তু টেক্সটটা ছোট হতে পারে। দেখি 10 পিক্সেল দেবো, ছোট হয়ে গেল। তো যদি এটাকে 0 রাখেন, 0 দেখি কি হয়, 0 রাখলে তো গায়েবই হয়ে যাবে পুরো। তো সেই কারণে 100 পিক্সেল একটা ভ্যালু আমরা নিয়ে চলছি। এবার আপনারা গুগল করতে পারেন H1 ট্যাগের যে ডিফল্ট ফন্ট সাইজ সেটা কত হয়। ওকে, সেটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আমি, সেটা আপনারা একবার চেক করবেন। বাট এখানে ফন্টের সাইজ আমরা চেঞ্জ করলাম, সেটাই আমি দেখালাম। এখান থেকে আমি এটাকে ধরুন একটু কমিয়ে দিই, 50 পিক্সেল করে দিই, একটুখানি ছোট হয়ে গেল। এবার চলুন নেক্সট প্রপার্টি দেখি। নেক্সট আসছে ফন্টের ওয়েট, অর্থাৎ একটা ফন্টকে আমরা মোটা পাতলা করতে পারি কেমন করে? বোল্ড অথবা লাইট, এখানে দেখুন বোল্ড, লাইট, এই ধরনের কিছু কিছু জিনিসপত্র আমাদের থাকে। তো এই ফন্ট ওয়েট প্রপার্টিটাও খুব মজার। কেন মজার? কারণ যে ফন্ট গুলো আপনারা ইউজ করবেন সেখানে হয়তো সব রকম ভ্যালু থাকবে না, সেটা আমি বলে দিচ্ছি। বাট আমাদের পিসিতে যে ফন্টটা নর্মালি থাকে, তো সেই ফন্টে কিন্তু প্রত্যেকটা ভ্যালু আপনারা ইউজ করতে পারবেন। কেমন? আমি ধরুন এখান থেকে, আমি এআইটা বন্ধ করি, ওকে। আমি ধরুন এখান থেকে আমি এই H1 ট্যাগটাকে আপাতত আমি নেব না। H1 ট্যাগের বদলে আমি একটা পি ট্যাগ নিচ্ছি এখানে। জাস্ট একটা পি ট্যাগ নিলাম। আমার এটাকে সেভ করলে পুরোটাই ঘেটে যাবে, কারণ আমার এখানে পি ট্যাগ নিতে হবে। তাহলে আমি জাস্ট H1 ট্যাগ চেঞ্জ করে পি করলাম, কারণ H1 ট্যাগটা নর্মালি বোল্ড থাকে প্রথম থেকেই। আমাদের যদি ফন্ট ওয়েট দেখতে হয় তাহলে আমাদের এরকম একটা পি ট্যাগ ইউজ করতে হবে, তাহলে আমরা ফন্টটাকে দেখতে পারবো, ফন্টের ওয়েটটা দেখতে পারবো। সেরকম আমরা এখানে একটা এন্টার মারি, আবার একটা নতুন প্রপার্টি লিখবো, ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট লেখার সঙ্গে আপনারা দেখুন ভিজুয়াল স্টুডিও কোড আমাদের কিছু সাজেশন দিচ্ছে। কি কি? 100, 200, 300, 400, 500, 600, 900 পর্যন্ত। তারপরে আছে কি বোল্ড, বোল্ডার, লাইটার, নর্মাল। তারপরে এই জিনিসগুলো আপনারা ইগনোর করুন, নর্মাল অবধি সবাই দেখুন, 100 থেকে নর্মাল অবধি। এই কটা হচ্ছে একটা ফন্টের ওয়েট, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর কোনো মানে আছে, প্রত্যেকটা ভ্যালু আপনারা ইউজ করুন, দেখবেন আপনাদের ফন্টের মোটা অথবা পাতলা আপনারা চেঞ্জ হতে দেখছেন। কেমন? আমি ধরুন এখানে সিলেক্ট করছি, ধরুন 500, সেভ করি। 500 অ্যাকচুয়ালি মনে হয় কোনো ফন্টের ওয়েট হয় না। 400, 400 দিলে একটুখানি মোটা হয়েছে আমার এটা। আমি যদি এখানে যদি এটাকে 900 করি, দেখি কি হয়। 900 করলে দেখবেন এটা একদম মোটা হয়ে গেছে। এখান থেকে আপনারা যদি সিম্পলি লিখতে চান বোল্ড, এটাকে সেভ করি। নর্মালি এটা আমাদের পি ট্যাগ থাকে। ফন্টের ওয়েটের মধ্যে গিয়ে যদি আপনারা লেখেন বোল্ড, বোল্ড মানে হচ্ছে সে সবসময় মোটা করে দেবে টেক্সটটাকে। সেভ করব, দেখবেন এটা মোটা হয়ে গেছে। এবার এটার থেকেও যদি আপনার মোটা চাই তাহলে বোল্ডের থেকে বোল্ডার করতে হবে, অর্থাৎ বোল্ডার। সেভ করব। পি ট্যাগে বোল্ডার প্রপার্টি নিচ্ছে না কেন? এই যে ফন্টের, বলতে পারেন যে কিছু কিছু ফন্ট বোল্ডার প্রপার্টি মানে সাপোর্ট করে, কিছু কিছু প্রপার্টি বোল্ডের পরে সাপোর্ট করে না। তো এরকম একটা ফন্ট আমার ম্যাকওএস এ নিচ্ছে না বোল্ডার। আপনারা ট্রাই করে দেখতে পারেন বোল্ডার ফন্ট ওয়েট যেটা আপনাদের হচ্ছে কিনা। আগে একবার বোল্ড লিখবেন, বোল্ড লেখার পর বোল্ডার করে দেখবেন যে আপনার এটা চেঞ্জ হচ্ছে কিনা। সেভ করি। আমাদের এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, কারণ নর্মাল যে ফন্ট আমরা ইউজ করছি সেখানে বোল্ডার প্রপার্টি সাপোর্ট নেই। সিম্পলি বোল্ড করে দেখুন, আপনার এটা এরকম দেখাবে। যদি লাইট করতে চান লিখবেন লাইট অথবা লাইটার। এখানে লিখতে হবে আমাদের লাইটার। সেভ করি। আমাদের এটা আবার একটু পাতলা হয়ে যাবে। তো ফন্টের ওয়েট ইউজ করে আমরা এইভাবে একটা টেক্সটকে মোটা পাতলা করতে পারি, অর্থাৎ তাকে খাইয়ে দাইয়ে মোটা করবো, অথবা তাকে না খাইয়ে ডাইটিং করিয়ে আমরা তাকে পাতলা করে দেবো। এটাই হচ্ছে ফন্ট ওয়েটের কাজ। এখানে আমি এটাকে বোল্ডই ছেড়ে দিচ্ছি, দেখি তাহলে আমাদের এটা একটু মোটা হয়ে থাকবে। হাতে পিতে ঘর কাজাকে বলে। ওকে, নেক্সট প্রপার্টি কি আসছে? বর্ডার, খুব ইম্পর্টেন্ট। বর্ডার প্রপার্টি নাম শুনেই বোঝা যাচ্ছে কি করে। বর্ডার প্রপার্টির কাজ হলো একটা বর্ডার অ্যাড করা, নো ব্রেনার। বর্ডার প্রপার্টির কাজ হলো একটা বর্ডার অ্যাড করা। কি করব? এই পি ট্যাগে যদি আপনি একটা বর্ডার দিতে চান, কেমন? আমি এই আপাতত ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করে দিচ্ছি। এবার ধরুন এই পি ট্যাগের চারপাশে আপনি একটা বর্ডার প্রোভাইড করবেন। কি করব? বর্ডার বলে এটা লিখবো আমি, বর্ডার। সবাই লিখুন বর্ডার। ওকে, বর্ডার লেখার পর বর্ডারের প্রপার্টির মধ্যে আমাদের 3টে ভ্যালু পরপর দিতে হয়। ভালো করে শুনবেন, বর্ডার প্রপার্টির মধ্যে 3টে ভ্যালু আমাদের পরপর দিতে হয়। কেমন?
প্রথমে লিখবো 1px, মানে বর্ডারের এটা হচ্ছে উইথ, অর্থাৎ কত চওড়া হবে আমাদের বর্ডার। ভালো করে দেখবেন, বর্ডার লিখলাম, বর্ডারের পরে 1px লিখলাম। 1px লেখার পর একটা স্পেস দেব, স্পেস দিয়ে লিখবো সলিড। বর্ডারের অনেক ধরন থাকে, সেগুলো পরে দেখাবো, বাট সবাই আপাতত এটা ট্রাই করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1px সলিড, মাঝখানে একটা স্পেস আছে ম্যান্ডেটরি। সলিডের পরে এখানে একটা কালার দিন, অর্থাৎ লাস্টে আমাদের একটা কালার দিতে হয়। কি লিখলাম? বর্ডারের উইথ, অর্থাৎ কত চওড়া হবে আমার বর্ডার। তারপর হচ্ছে সলিড, অর্থাৎ কত, মানে সলিড মানে হচ্ছে আমাদের বর্ডারের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, প্রত্যেকটা পুরো একদম একটা লাইনে আসবে বর্ডার। এটাকে চেঞ্জ করে ড্যাশও করা যায়, অর্থাৎ ড্যাশ 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 হিসেবে একটা বর্ডার আসবে, সেটাও করা যায়, বাট সলিড দিয়ে ট্রাই করুন। ভালো করে এই প্রপার্টিটা দেখুন, দেখে লিখুন নিজের কম্পিউটারে যারা যারা করছেন। 1px একটা স্পেস, তারপরে দেবো সলিড স্পেস, তারপরে দেবো ব্ল্যাক, অথবা যে কোনো কালার আপনারা দিতে পারেন এখানে। এটাকে একবার সেভ করি, দেখুন একটা বর্ডার চলে এসেছে। কি লিখলাম? বর্ডার 1px একটা স্পেস সলিড আর একটা স্পেস, তারপরে কালার, যে কালারের বর্ডার আপনি চাইছেন। এখানে যদি আপনি লাল কালারের বর্ডার চান তাও হয়, সেভ করব, বর্ডারের কালার লাল হয়ে যাবে। এখানে যদি আপনি ধরুন গ্রিন কালারের বর্ডার চাইছেন সেটাও হবে, বর্ডারটা গ্রিন হয়ে যাবে। সবাই ট্রাই করুন। বর্ডার 1px সলিড গ্রিন, অথবা ব্ল্যাক, ইয়েলো, যা খুশি আপনারা লিখতে পারেন। বলতে পারলাম স্যার আর ম্যাম, যিনি যিনি করছেন আমার সাথে ক্লাসটা? বর্ডার প্রপার্টিটার সিম্পল বোঝাতে পারলাম। বর্ডার বোল্ড করতে কি করবো দেখাচ্ছি। বর্ডারটা কি বোঝাতে পেরেছি? সিম্পল এই লাইনটা লিখুন, আপনাদের কিন্তু চলে আসবে, জাস্ট যেভাবে লেখা আছে একদম। ওকে, ফুল পেজ ব্যাকগ্রাউন্ড দেখাবো, অবশ্যই দেখাবো। বর্ডারের সাইজ অনেকে জিজ্ঞেস করছেন যে বর্ডারের একটু মোটা পাতলা কি করে করবো, সেটারও পদ্ধতি বলি। আমি বললাম বর্ডারের 1px লিখলাম, এটার মানেই হচ্ছে বর্ডারের উইথ, অর্থাৎ বর্ডার কতটা চওড়া হবে কতটা পাতলা হবে। আপনি এখান থেকে 1px টাকে 10px করে দিন, অর্থাৎ 1 কে 10 করে px লিখে দিন। সেভ করুন, দেখা যাক কি হয়। বর্ডারটা মোটা হয়ে যাবে। এই বর্ডারের ভ্যালুটাকে আপনারা চেঞ্জ করুন, এখানে 2 পিক্সেল আমি রেখে দিচ্ছি আপাতত। একটুখানি চওড়া বর্ডার আসবে, আপনারা এখানে 20 পিক্সেল করবেন, আরো চওড়া হয়ে যাবে বর্ডার। 200 পিক্সেল করুন, আরো চওড়া হয়ে যাবে বর্ডার। এইভাবে আপনারা ট্রাই করুন। স্কাই ইজ দ্য লিমিট, মানে যার কোনো লিমিট নেই। তো এখানে আপনারা যেভাবে হোক ট্রাই করুন, যে কিভাবে কতটা চওড়া কতটা পাতলা আমরা করতে পারি। বর্ডার প্রপার্টি যাদের যাদের হয়ে গেছে হ্যান্ড রেজ প্লিজ, দেখি বর্ডার প্রপার্টি কাদের কাদের হয়েছে। হ্যান্ড রেজ করুন, বুঝতে পেরেছেন কারা কারা, হ্যান্ড রেজ করুন সবাই, যারা যারা করছেন আমার সাথে কোড। সব কোড কিন্তু আমি কমিউনিটিতে দেখতে চাই, এটা কিন্তু ম্যান্ডেটরি। কালকের ক্লাসে আমি চাপ দিইনি, কারণ সিএসএস আমরা শুরু করেছি সবে, কিন্তু আজকের ক্লাসে থেকে কিন্তু আবার কমিউনিটিতে পোস্ট করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। যা করছি সেটাকেই কমিউনিটিতে পোস্ট করতে হবে। আউটপুট আসছে না আমাকে বলবেন ট্যাগ করে যে স্যার আউটপুট আসছে না, আমি কিন্তু কমেন্টে বলে দেবো, কোড আপনাকে দিয়ে দেবো দরকার হয়। কমিউনিটিতে পোস্ট করা মাস্ট, ঠিক আছে, লোয়ার করে দিন, অসুবিধা নেই। ওকে, বর্ডার প্রপার্টি বোঝাতে পারলাম। এবার আর একটা নতুন প্রপার্টি আপনাদের দেখাই, বর্ডারকে আমরা গোল কি করে করি চারপাশ দিয়ে। কারণ এটা একটা মানে চৌকো দেখতে একটুখানি খারাপ লাগতেই পারে অনেকের, একটু স্মুথ বর্ডার যাকে বলে, স্মুথ বর্ডার আমরা কি করে আনতে পারি, তার জন্য একটা প্রপার্টি আছে। কি প্রপার্টি? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস, এটা আপনারা ইউজ করুন, আমি ইউজ করব, বাট এটা যেভাবে লেখা আছে এভাবে আপনার টাইপ করুন, বর্ডার ড্যাশ দিয়ে রেডিয়াস। 5 সেকেন্ড ওয়েট করি, সবাই লিখবেন বর্ডার রেডিয়াস, ওই ওই যেটা আপনারা ইউজ করছিলেন, অর্থাৎ যেখানে আমরা বর্ডার লিখেছিলাম তার নিচেই লিখবেন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বর্ডার ড্যাশ দিয়ে রেডিয়াস। সবাই নিজে নিজে ট্রাই করুন। বর্ডার রেডিয়াস লিখে এরপরে আমাদের একটা ভ্যালু প্রোভাইড করতে হয়, সেটা আমি বলবো। বর্ডার রেডিয়াস আশা করি লেখা হয়ে গেছে সবার, বর্ডার ড্যাশ দিয়ে RADIUS, রেডিয়াস। বর্ডার রেডিয়াস লেখার পর আমাদের একটা ভ্যালু দিতে হবে, আমিও লিখি চলুন আপনাদের সাথে। আমি লিখবো বর্ডার, দেখুন আমাকে সাজেস্ট করেছে বর্ডার লেখার সাথে বর্ডার রেডিয়াস নিচে দিয়ে দিয়েছে, তো আমি এখানে ক্লিক করলে বর্ডার রেডিয়াস আমাদের চলে আসবে। এবার এখানে গিয়ে আপনি একটা ভ্যালু লিখুন, পিক্সেল দিয়ে একটা ভ্যালু দিন, পিক্সেলস, সিম্পল পিক্সেলস একটা ভ্যালু, 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল যা খুশি আপনারা দিতে পারেন। তো আমি এখানে গিয়ে 20 পিক্সেল লিখছি, জাস্ট 20 পিক্সেল, এখানে আর কোনো ভ্যালু লাগে না আমাদের।
জাস্ট 20 পিক্সেল লিখবো, সেভ করি, দেখি কি হয়। আমাদের কিন্তু বর্ডারটা স্মুথ হয়ে গেছে চারপাশে। বর্ডার রেডিয়াস লিখুন, লেখার পর একটা ভ্যালু প্রোভাইড করুন 20 পিক্সেল, তাহলে আপনাদের বর্ডারটা চারপাশে কিন্তু সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে বলতে গোল হয়ে যাবে, একটু স্মুথ হয়ে যাবে। ট্রাই করুন সবাই, বর্ডার রেডিয়াসটা ইউজ করুন, করে আমাকে বলুন, হ্যান্ড রেজ করে বলুন হয়েছে কি হয়নি। সবাই বর্ডার রেডিয়াস যারা যারা ইউজ করলেন হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করে আমাকে বলুন বর্ডার রেডিয়াসটা সবার এলো কি এলো না। অনেকের বুঝতে পারছি প্রবলেম হয়েছে, আমি আপনাদের আরেকবার দেখাই কি করলাম আমরা। হ্যান্ড লোয়ার করে দিতে পারেন। এবার আমি একটু দেখিয়ে দিই কি করলাম। বর্ডার থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। বর্ডার যদি আপনার না থাকে তাহলে কিন্তু বর্ডার রেডিয়াসটা আপনি ইউজ করতে পারবেন না, অর্থাৎ দেখতেই পারবেন না বর্ডার রেডিয়াসটা, অর্থাৎ বর্ডার গোল কি চৌকো আপনি দেখতেই পারবেন না। তো বর্ডার প্রপার্টিটা আপনাদের থাকা ম্যান্ডেটরি। তারপর বর্ডার রেডিয়াস এই প্রপার্টিটা সবাই লিখবো কি করে? সিম্পল লিখবো বর্ডার ড্যাশ দেবো রেডিয়াস, বর্ডার রেডিয়াস কোলন দেবো, সেমিকোলন দিয়ে এন্ড করে দেবো। এর মধ্যে কি আমাদের পিক্সেলস একটা ভ্যালু প্রোভাইড করতে হয়। ধরুন আমি দেবো 10 পিক্সেল, 10 কোনো স্পেস না, পিএক্স। সেভ করব। আমাদের এটা একটুখানি কোনা দিয়ে একটুখানি দেবেন গোল হয়ে গেল। এবার বর্ডারটা আমাদের একটু স্মুথ লাগছে, এটাই বোঝানো ছিল। এই যে বর্ডারের স্মুথনিং, এগুলো কিন্তু আমরা রিয়েল লাইফে অনেক জায়গায় দেখি। তো এই বর্ডারের এই স্মুথনিং পার্টটা অ্যাকচুয়ালি এইভাবেই করা হয়, যেখানে আমরা বর্ডারের রেডিয়াস ইউজ করে আমাদের যে কোনো ইমেজের বর্ডারও আমরা এইভাবে স্মুথ করতে পারি। যে কোনো ছবির বর্ডার আপনারা এইভাবে স্মুথ করতে পারবেন। ওকে, সিম্পল বর্ডার রেডিয়াস লিখলাম, একটা পিক্সেলের ভ্যালু দিলাম। আমাদের এখানে এই যে যে পাশের যে কর্নার গুলো ছিল, শার্প কর্নার ছিল, সেগুলো একটু স্মুথ হয়ে গেল। বলতে পারলাম। নেক্সট প্রপার্টি কি আছে? টেক্সট অ্যালাইন। খুব সহজ প্রপার্টি, খুব, কোনো কাজ নেই এখানে, কিচ্ছু আপনাদেরকে করতে হবে না। জাস্ট একটা প্রপার্টি লিখবো টেক্সট অ্যালাইন, তারপর একটা ভ্যালু। যারা যারা এতদিন ইউজ করছিলেন যে কি করে সেন্টার করব, অনেকে অ্যাট্রিবিউট ইউজ করছিলেন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, এরকম কিছু একটা ইউজ করছিলেন অনেকে। তো আমরা সিএসএস এ সেটাকে কিভাবে ভদ্রভাবে করি সেটা এবার দেখাই। কোনো একটা টেক্সটকে মাঝখানে, সাইডে অর্থাৎ লেফট রাইট মাঝখানে 3 জায়গায় আমাদের অ্যালাইন করার জন্য, অর্থাৎ আমাদের পজিশন করার জন্য আমরা এই টেক্সট অ্যালাইন প্রপার্টিটা ইউজ করি। নামেই আছে টেক্সট অ্যালাইন, তাহলে কি এটাকে আমরা যে কোনো ট্যাগের জন্য ইউজ করতে পারবো? টেক্সট অ্যালাইন প্রপার্টি কিন্তু ইমেজ ট্যাগের জন্য ইউজ হয় না। টেক্সট অ্যালাইন ইউজ করা হয় অনলি টেক্সটের জন্য, অর্থাৎ যেমন আমাদের এখানে লেখা আছে, সেই লেখাগুলোর জন্য আমরা টেক্সট অ্যালাইন ইউজ করতে পারি। কি করব? জাস্ট আমরা চলে যাব আমাদের পি ট্যাগের, যেখানে আমরা লিখছি সবকিছু, সেখানে গিয়ে আমরা ধরুন এবার আরেকটা এন্টার দেবো, দিয়ে লিখবো টেক্সট ড্যাশ দেবো, লিখবো অ্যালাইন। দেখুন আমাকে অটো কমপ্লিট করে দিচ্ছে। করে দিলাম। টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট এইটুকু। সেভ করব, টেক্সট মাঝখানে চলে আসবে। অনেকের কোশ্চেন ছিল স্যার আমরা টেক্সটকে মাঝখানে কি করে আনবো? স্ক্রিনের মাঝখানে টেক্সট আনার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট এই প্রপার্টিটা, টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্ট এইটুকু ইউজ করলেই আমাদের টেক্সট আমাদের স্ক্রিনে কিন্তু সেন্টার হয়ে যাবে। টেক্সট অ্যালাইন কে কে বুঝতে পারলেন, কে কে পারলেন না একবার দেখি। চ্যাট বক্স একটু সবাই একটু মেনশন করুন দেখি। বর্ডার সাইজটা লং এন্ড শর্ট করা যাবে কি কি নো বোল্ড? শর্ট বর্ডার আমরা দেখবো, সেটা আমরা এখনো দেখিনি, ওটা হাই উইথ দিয়ে করতে হয় অ্যাকচুয়ালি, সেটা পরে দেখবো। টেক্সট অ্যালাইন সেন্টার করুন, আপনাদের যে কোনো টেক্সট আপনারা স্ক্রিনে সেন্টারে করে নিতে পারবেন। আমরা তো গরুর রচনা লিখছিলাম, গরুর রচনা লিখে কিন্তু সেগুলোকে এবার আপনারা সেন্টার করতে পারবেন। লেফট রাইট হবে কি করে? সেন্টারকে শুধুমাত্র করে দিন স্টার্ট আর এন্ড, তাহলে আপনারা দেখতে পারবেন। স্যার টেক্সট অনুযায়ী বর্ডারটা কি করা যাবে? টেক্সট অনুযায়ী বর্ডার মানে ম্যাম, স্যার সরি বুঝলাম না। স্যার আমি কমিউনিটিতে অ্যাড নেই। কমিউনিটিতে অ্যাড নেই স্যার, তাহলে অ্যাড হয়ে যান। যদি কেউ আপনাকে না নেয় তাহলে স্যার আমি দেখছি। কমিউনিটি অ্যাড হয়ে যান স্যার। সেন্টার লিখলে সেন্টার হবে একদম। তোবাশিস বাবু পারফেক্ট। সোনুবাবু বলছেন সিএসএস জিও, এখনো স্যার কিছুই আসেনি। আমরা শুধুমাত্র টিপ অফ দি আইসবার্গ দেখেছি, এখনো টিপ অফ দিও হয়নি, এখনো অনেক বাকি। বলতে পারলাম টেক্সট অ্যালাইন। এইচটিএমএল এ আমাদের কিছু নেই, লিংক ট্যাগ রয়েছে জাস্ট একটা,
আর একটা পি ট্যাগ, আর কিচ্ছু নেই, ফাঁকা এইচটিএমএল মতো পড়েই আছে, আমরা সিএসএস দিয়ে সবকিছু করছি। এক্সটার্নাল সিএসএস এর মজা। এখনো তো আপনারা বুটস্ট্র্যাপ দেখেনি, বুটস্ট্র্যাপ দেখলে আপনাদের আরো মজা লাগবে, যে স্যার আমরা কিছু করছি না কিন্তু এত সুন্দর সুন্দর কি করে আমাদের ডিজাইন আসছে। বুটস্ট্র্যাপ জেনে রাখা খুব দরকার এখন, কারণ আপনার সবসময় এমন টাইম থাকবে না যে আপনি একটা ডিজাইন বানাবেন, তার উপর আপনার মানে কাস্টম সবকিছু লিখবেন, লেখার পর আপনি ডিজাইন তৈরি করবেন, সেটা অনেকের কাছে টাইম এখন থাকে না। বুটস্ট্র্যাপে যাবো, জাস্ট কপি পেস্ট করবো, আমাদের কিন্তু সবকিছু হয়ে যাবে। আমাদের কমেন্ট বক্সে, চ্যাট বক্সে বিশ্বাস কোম্পানি কমিউনিটির লিংক দিয়ে দেওয়া হয়েছে, সবাই গিয়ে একবার ওখানে চেক করুন, জয়েন হয়ে যান, যারা যারা হননি এখনো জয়েন হয়ে যান। আর যা যা করালাম আজকে সবকিছু কিন্তু আমার কমিউনিটিতে চাই, ট্যাগ অবস্থায়। কমিউনিটিতে পোস্ট করা যাবে কি যাবে না শুনি, একটু হ্যান্ড রেজ করুন দেখি কারা কারা করবেন, কারা কারা করবেন দেখি একটু কমিউনিটিতে পোস্ট। আমার আরো রেসপন্স লাগবে, এই কজন হলে হবে না, আরো চাই আমার। আমরা কিন্তু অনেকে আছি এখানে, অনেকে কিন্তু প্র্যাকটিস করছেন না, আমি দেখছি সেটা। আপনাদের কিন্তু কমিউনিটিতে পোস্ট করতেই হবে, সবার কিন্তু করা চাই চাই, এটা কিন্তু আমার একটা অর্ডারই বলতে পারেন, কারণ প্র্যাকটিস করলে আপনারা ওখানে দেখতে পারবেন অনেকে ওখানে ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে ফেলছেন অলরেডি। তো আপনারা তাদের কাছে আপনারা সাজেশন নিতে পারেন, স্যার কি করে বানালেন এটা। ঠিক আছে, এবার হ্যান্ড লোয়ার করে দিতে পারেন, অসুবিধা নেই। তাহলে আজকের বোঝাতে পারলাম কি কি করলাম। টেক্সট অ্যালাইন সেন্টার কি কি করলাম আজকে দেখেন একটুখানি। কালার দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, বর্ডার, বর্ডার রেডিয়াস, টেক্সট অ্যালাইন। অলরেডি আমরা 7টা প্রপার্টি দেখে নিয়েছি। টেক্সটটা যতটা আছে শুধু সেইটুকুই বর্ডার করা যাবে, ফুল স্ক্রিন না করে, অবশ্যই করা যাবে। তার জন্য আপনাকে টেক্সটের জন্য একটা আলাদা ট্যাগ ইউজ করতে হবে, সেটা আমি পরে বলবো স্যার, এখন সেটা বলছি না, কারণ ওটা একটুখানি আলাদা লেভেলের কনসেপ্ট, সেটা আমি পরে বলবো, অবশ্যই চিন্তা নেই। বলতে পারলাম 7টা প্রপার্টি কিন্তু দেখেছি। এখানে দেখুন সবকটা লিস্ট আছে, হয়তো 6টা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। টেক্সট লাইন রাইট সাইডে কিভাবে নিয়ে যাব, ওকে। টেক্সট লাইন রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য টেক্সট লাইন সেন্টার আছে, এখানে দেখবেন 4 রকম প্রপার্টি থাকে, দেখুন সেন্টার আছে, এন্ড আছে, জাস্টিফাই, লেফট, রাইট, স্টার্ট, এই ধরনের প্রপার্টি আছে এখানে, মানে ভ্যালিউজ। আপনি এখান থেকে যদি চাইছেন যে আপনি আবার লেফটে নিয়ে যাবেন, তাহলে সিম্পলি টেক্সট লাইনে লিখুন লেফট, অলরেডি লেফটেই থাকে, কারণ ইংলিশ লেফট থেকেই লেখা হয়। এবার আপনি যদি এখানে চাইছেন রাইট থেকে লিখবেন, সেটাও হয়, রাইট লিখবো, আমাদেরটা রাইট থেকে শুরু হবে। আমাদের মেনলি টেক্সট লাইন সেন্টার করার জন্য ইউজ করি আমরা, তাই আমরা এটাকে সেন্টারের জন্য বেশি ইউজ করব। যাদের কোয়েশ্চেন ছিল যে কিভাবে আবার রাইট লেফটে করবো, সেটাও দেখিয়ে দিলাম। জাস্ট সেন্টারের জায়গায় রাইট অথবা লেফট, বানানটা আশা করি সবাই জানেন। মজা পেলেন আজকের ক্লাসে, দেখি একটু রেসপন্স করুন। আজকের ক্লাসে কে কে মজা পেলেন, কে কে বুঝতে পারলেন না, একটু দেখি। আরো সামনে অনেক কিছুই আছে, এখনো কিচ্ছু হয়নি আমাদের, উই আর জাস্ট অন দ্য টিপ অফ দি আইসবার্গ যাকে বলে। টিপও না বলবো, টিপ থেকেও টিপে আমরা আছি, এখনো আমরা বলতে পারি 0.1%ও করিনি, এখন অনেক কিছু আছে। স্যার বর্ডার লাইনটা একটু দেখান, বর্ডার লাইন, ওকে স্যার। দেখুন এই যে এখানে এটা লিখলে বর্ডারটা চলে আসবে। এই ফ্রি ক্লাসে কি আপনার মতো পুরো পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শিখবো? অবশ্যই দেখাবো, সেই জন্যই তো আছি স্যার, মদন বাবু। স্যার এইচটিএমএল এর ট্যাবে একবার দেখাবেন, কোডটা একবার দেখবো, ওকে, একবার সেটাও দেখাবো। স্যার বর্ডারটা কিভাবে নিয়ে যাব সাইডে? সাইডে বলতে শুধু এক সাইডে চাইছেন স্যার? আচ্ছা স্যার, ইমেজের বর্ডার রাউন্ডেড করা যায় তো? সব করা যায় স্যার। আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখান, আপনারটা। আমারটা মানে স্যার একদম আমারটা, যেটা আমার পার্সোনাল। স্যার এইচটিএমএল এর ফ্রেম, আচ্ছা। যিনি এইচটিএমএল ফাইলটা দেখতে চাইছিলেন, জাস্ট দেখে নিন। বর্ডার রেডিয়াস বাইরে বেরিয়ে গেছে, ওটার জন্য স্যার প্যাডিং ইউজ করতে পারেন, প্যাডিং আমরা দেখিনি, কালকে দেখবো, ডোন্ট ওয়ারি। এইচটিএমএল ফাইল যিনি দেখতে চাইছিলেন, এটা আমাদের এইচটিএমএল ফাইল। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হাফ রেড হাফ ব্লু করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই করা যেতে পারে, তার জন্য আপনাকে আরেকটু সিএসএস জানতে হবে, সেটাও দেখাবো, ওকে। এবার যারা যারা হ্যান্ড রেস করে রয়েছেন তাদের হ্যান্ড আমি লোয়ার করে দিচ্ছি, এবার আসবো কোয়ারিতে। যাদের যাদের কোয়ারি আছে, যাদের যাদের কোয়ারি আছে হ্যান্ড রেস করুন। আমাদের হোস্ট উপস্থিত আছেন, তিনি আপনাদের নাম এক এক করে ডাকবেন রোজকার মতো, তারা প্লিজ এক এক করে রেসপন্স করবেন। এবার কিন্তু কোয়ারিতে আসা যাবে। উৎপলবাবু কিছু বলছেন স্যার?
কালি। আমার সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে। তো ফার্স্টে আজকে সোনু বাবু আছেন। তো আপনি আপনার নতুন ইমেল থেকে জয়েন করতে থাকুন। তার মধ্যে আমরা দীপবাবুকে ডেকে নিচ্ছি। তো দীপবাবু আপনি আপনার মাইকটা ওপেন করতে পারেন। জাস্ট আ মিনিট আমি দেখে নিই। ওকে। আমি অ্যাক্সেস অন করে দিয়েছি। আপনি মাইকটা ওপেন করতে পারেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, বলুন। বলছিলাম কি আমি কোনো একটা লেখাকে মানে কোনো একটা বাক্যকে কালার বা মানে ছোট বড় এটা করতে চাইছি, কিভাবে করব? এই তো স্যার, ফন্ট সাইজ, এই যে না, ফন্ট এটা সাইজ। পুরোটাই হয়ে যাবে। আমি বলছি কোনো একটা নির্দিষ্ট লেখাকে। আচ্ছা, মানে একটা সেন্টেন্সের মধ্যে কিছু একটা পার্টিকুলার লেখাকে ছোট বড় করবেন, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা স্যার, সেটা আমি এখনো কিন্তু দেখাইনি। কেন? কারণ ওর জন্য একটা কনসেপ্ট আমাদের লাগে, নেস্টিং বলে একটা কনসেপ্ট আছে। মানে একটা ট্যাগের ভেতর আর একটা ট্যাগ কি করে ইউজ করি, সেটা কিন্তু আমি এখনো দেখাইনি। ওইভাবেই করতে হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, পরে সেটাও দেখাবো, দেখে নেবো। অবশ্যই দেখাবো, ডোন্ট ওয়ারি, ওটা আমাদের আছে অলরেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। ওকে ম্যাম, নেক্সট। দেন নেক্সট আছেন অনুপম বাবু। একটু মাইকটা ওপেন করবেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, বলুন স্যার। স্যার বলছিলাম আমার বর্ডারটা কাজ করছে, বর্ডার রেডিয়াসটা হচ্ছে না। বানানটা দেখবেন স্যার, বানানটা ঠিক আছে কিনা। এখানে দেখুন বর্ডার আরে রেডিয়াস ডিআই বানানটা। ইউএস। হ্যাঁ, আরে ডিআই ইউএস। বর্ডার ড্যাশ হ্যাঁ আরে ডিআই ইউএস কিন্তু স্যার। হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি একবার কাজ করুন, একটা ছবি পাঠিয়ে দিন আমাকে। ঠিক হোয়াটসঅ্যাপ আছে। নাম্বার আছে তো স্যার? এরার হ্যাঁ, আসলে ছবি পাঠিয়ে দিন নর্মালি। না এরারও আসছে না, মানে এরার এরার তো দেয় না স্যার এরারও সিএসএ, বাট আপনি বুঝতে পারছি যে প্রবলেমটা আসছে কোথায়। একটুখানি আমাকে ছবিটা পাঠিয়ে দিন, আমি দেখে দেবো খুনি। ঠিক আছে। ওকে স্যার, ওকে। দেন থ্যাংক আছেন ইউ স্যার। সায়ন বাবু। মোস্ট ওয়েলকাম। সায়ন বাবু আপনি মাইকটা ওপেন করতে পারেন। হ্যাঁ স্যার, বলছি যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না,